ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব প্রাইস ডিসক্রিমিনেশন, এবং সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে মনোপলির সিরিজ নিয়ে যেহেতু আলোচনা করছি, এবং মনোপলির সিরিজে যে কনসেপ্টটা ছিল পরপর আমরা সে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি। ফার্স্ট পার্টে আমরা ডিম্যান্ড এবং সাপ্লাই রেভিনিউ কার্ভ কেমন হয় সেটা আমরা দেখেছি। দেন বিভিন্ন প্রাইস ডিসক্রিমিনেশনের ব্যাপারে আমরা বলেছি, প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন করেছি কী করে শর্ট রানে এবং লং রানে। প্রাইস ডিসক্রিমিনেশন একটা জেনারেল কনসেপ্টে দেখিয়েছি এবং একটি দেখিয়েছি যে মনোপলিতে কেমন হয়। আমরা সেটিরই একটি এক্সটেন্ডেড পার্ট করব, সেটি হচ্ছে ডিগ্রি অফ প্রাইস ডিসক্রিমিনেশন। ডিগ্রি অফ প্রাইস ডিসক্রিমিনেশন হলো। এটা কি জিনিস আগে আমি বলি। ইকোনমিস্ট এ সি পিগু ইনি সর্বপ্রথম প্রাইস ডিসক্রিমিনেশনের ডিগ্রিটা মেজারমেন্ট করেন, এবং উনি এটা শো করান যে মনোপলিতে প্রাইস ডিসক্রিমিনেশন তিন ধরনের। এক, ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। ওকে, প্রাইস ডিসক্রিমিনেশন। পরের থেকে আমরা পুরোটা লিখবো না, সংক্ষেপে লিখবো। সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন অ্যান্ড থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। আমরা এই তিনটে পার্ট পর পর আলোচনা করব। তার আগে বলি, এ সি পিগু ডিগ্রি অফ মনোপলির ব্যাপারে বলতে গিয়ে এইটাই বারবার করে কনসেন্ট্রেট করেছেন যে মনোপলির একমাত্র কনসেপ্ট হবে, একমাত্র এম হবে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা। সে যে দিক থেকে হোক, যদি একটা ফিক্সড লেভেলে সাব মার্কেটগুলোতে একটা ফিক্সড প্রাইস লেভেল রেখে যদি প্রফিট বেশি হয়, ন্যাচারালি সে তাই করবে। না হলে ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট প্রাইস চার্জেস করে যদি তার প্রফিট বেশি হয় সেটি করবে। ন্যাচারালি দেখা যায় যে ডিফারেন্ট মার্কেট পলিসি যদি ব্যবহার করা হয় ডিফারেন্ট প্রাইসে চার্জেস ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তার প্রফিটটা ফিক্সড প্রাইসের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে, অনেকটাই বেশি। যার কারণে পিগু এ সি পিগু ইনি সর্বপ্রথম এই পার্টটি দেখান যে ডিগ্রি হিসাবে ইনি তিনটে পার্ট করেন। এক হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড থার্ড ডিগ্রি। প্রাইস ডিসক্রিমিনেশন কিছু না, প্রাইস ডিসক্রিমিনেশন কি হচ্ছে একটা কনসেপ্ট। প্রাইস ডিসক্রিমিনেশন occurs when a monopolist sell his product different price charges at different market. তাহলে মনোপলি কি করে প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য সে সবসময় চায় যে তার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি, তার ক্যাপাসিটি দিয়ে সে কি করবে, তার বিভিন্ন মার্কেটে বিভিন্ন দামে সে বিক্রি করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা কনসেপ্ট ডিগ্রি অফ প্রাইস ডিসক্রিমিনেশন, যেটা পিগু আলোচনা করেছে। এবার আমরা পরপর তিনটে এইটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট, আমাদের যে প্রথম ডিগ্রি আছে সেটি হচ্ছে ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। ফার্স্ট ডিগ্রি পিডি। ওকে, আমি এখানে সংক্ষেপে লিখে দিই, ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, পিডি বলে লিখলাম। ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন বলতে সেই সিচুয়েশনটা বোঝানো হয় যখন একটি মনোপলিস্ট এটাই নিজে কনসিডার করে নেয় যে কনজিউমার যেটা উইলিং টু পে করবে, মানে উইলিং যেটা ভেবে আসছে, ওকে, যেটা ভেবে আসছে যে আমি এত এই কমোডিটির জন্য আমি এত দিতে পারবো, বাট সে অ্যাকচুয়াল যতটা দিচ্ছে অবশ্যই তার কম হয়। আমরা কনজিউমার সারপ্লাস কি জানি? কনজিউমার সারপ্লাস ইজ দ্য সিচুয়েশন, ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য উইলিং টু পে, সেই ব্যক্তি কতটা দিতে পারবে উইলিং টু পে, মাইনাস অ্যাকচুয়াল পে। এবং এখানে সবসময় হয় অ্যাকচুয়াল পেটা কম হয়,
কিন্তু ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনে এই ক্ষেত্রে উইলিং টু পে ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল পে। দ্যাটস মিন কি হচ্ছে, কনজিউমার সারপ্লাস সেটা কি হচ্ছে, জিরো যদি কনজিউমার সারপ্লাস হয় তাহলে পুরো পার্টটাই কিসে হচ্ছে, মোনোপলিস্ট নিজের প্রডিউসার সারপ্লাসে গেইন করছে। সাপোজ এটা একটা ডিমান্ড কার্ড, কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস, এগুলো এঁকে নিও, সুবিধা হবে। জিরো, এবং এক্ষেত্রে এটা হচ্ছে একটা আউটপুট প্রাইস এবং এটা একটা প্রাইস, ফিক্সড প্রাইস বা প্রাইস হচ্ছে আউটপুট ডিটারমিনেশন প্রাইস, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তাহলে এইটুকু কি হবে, প্রডিউসারদের রেভিনিউ হবে। বাট ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন এটাই বলা হয়েছে যে উইলিং টু পে, মানে এই পজিশনেও যদি যাই, সাপোজ প্রাইস যদি এইটুকু যায় তাহলে তার কোয়ান্টিটি কতটুকু পাবে, এইটুকু পাবে, এইটুকু পাচ্ছে কোয়ান্টিটি। সেটুকু কোয়ান্টিটিতে কি হচ্ছে, এটা কার লাভ, প্রডিউসারদের লাভ। এক্ষেত্রে দাম অনেকটা কম পাচ্ছে, এটা কার লাভ, কনজিউমারদের। যেহেতু কনজিউমাররা দাম কম প্রোভাইড করছে, দাম কমে পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই পোর্শনটা কি হচ্ছে, কনজিউমার সারপ্লাস। বাট ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনে সেটা হবে না, পুরোটাই তাকে দিতে হবে বাধ্যতামূলক, মানে পুরোটাই নিবে বলে কনসেপ্ট। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। দ্যাটস মিন উইলিং টু পে is equal to actual pay. ওকে, এটা ডিমান্ড কার্ড, বোঝাচ্ছে কথাটা, খুবই ইজি ব্যাপার এটা কিন্তু। বাট কনসেপ্টটা কি, যে উইলিং টু পে বলে যে বেশি পরিমাণে থাকবে, দ্যাটস মিন এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এইটা কোনো সময় হবে না, সব সময় ইকুয়াল হবে। ইকুয়াল হওয়া মানে কনজিউমার সারপ্লাস হবে জিরো, আর জিরো কনজিউমার সারপ্লাস মানে পুরোটাই প্রডিউসারদের সারপ্লাস হবে। এইটুকু করছে মানে কি, এটা যদি সাপ্লাই ধরি, ন্যাচারালি সাপ্লাই মোনোপলিতে কার্ড হয় না, সেটা আমরা পরে ভিডিওতে নিয়ে আলোচনা করবো, অ্যাবসেন্ট সব সাপ্লাই কার্ড ইন দ্য মোনোপলি। তো এক্ষেত্রে এই যে পোর্শনটুকু আসছে, এই পোর্শনটুকু প্রডিউসার সারপ্লাস, এবং তার কারণে না হয়ে পুরোটাই হয়ে যাচ্ছে প্রডিউসার সারপ্লাস, মানে প্রডিউসার গেইন করছে। প্রডিউসারের মেন টার্গেট থাকে আমি যে করে হোক কনজিউমারদের কাছ থেকে পুরোটাই নিব, আর যার কারণে এই ডিসক্রিমিনেশনকে বলা হয় পারফেক্ট প্রাইস ডিসক্রিমিনেশন। পারফেক্ট প্রাইস ডিসক্রিমিনেশন। খুবই সহজে জিনিস। ওকে, নেক্সট আমরা পরেরটা নিয়ে আলোচনা করবো। এবার হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন বলতে বোঝানো হয় একটা মনোপলিস্ট তার বিভিন্ন দ্রব্যগুলিকে, যেহেতু সে একটা দ্রব্য করে এমন না, বিভিন্ন দ্রব্যগুলোকে বিভিন্ন দামে বিক্রি করে, কোনোটা কম কোনোটা বেশি। তাহলে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। Second degree price discrimination কি জিনিস? Second degree price discrimination is the situation when a monopolist charges their different level of goods, different quality of goods at different prices. Okay, তার মানে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনটা হচ্ছে, সাপোজ এটা যদি আমার ডিমান্ড কার্ভকে ধরা হয় এবং কিউ এটা পি, তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট এইভাবেই দেখাচ্ছি, সুবিধা হচ্ছে কারণ এটা আমার হাই প্রাইস চার্জ করছি, কম আউটপুট Q1 P1, আরও আমি কম বাড়ালাম মানে কমালাম, আউটপুট বাড়লো Q2 P2, Q4 Q3 P3 P4। এই যে কনসেপ্ট দেখা যাচ্ছে যে এ বি সি ডি, মানে সাব পয়েন্ট আমরা যদি এগুলোকে মার্কেট হিসেবে ধরে নিই না, যে মনোপলি একই জায়গাতে তার যে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্টগুলোকে একটা মার্কেটকে বলেছে আপনি এটা বিক্রি করুন, তাহলে সাব মার্কেট, সাব
সাব মার্কেট ওয়ান, জাস্ট সাব মার্কেট কেন বলছি, কিন্তু সাব মার্কেট হিসেবে করেনি, জাস্ট মার্কেট ওয়ান বলিয়ে দেবে, মানে মার্কেট হিসেবে তার সে কি করেছে, মোনোপলিস্ট চার্জেস করেছে যে তারা যেন প্রোডাক্টটা সেল করার চেষ্টা করে, এবং তার ফলে এই যে পোর্শনটা আসছে, এই পোর্শনটা হচ্ছে মার্কেট 2, 3 এবং 4, এবং এইভাবে নিজের প্রাইসটাকে অ্যাডজাস্টমেন্ট করে, কোয়ালিটিকেও অ্যাডজাস্টমেন্ট করে, তার ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট ইন দ্য মোনোপলিস্ট সেল হিজ আউটপুট অ্যাট ডিফারেন্ট প্রাইসেস অ্যাট ডিফারেন্ট লেভেল অফ ডিফারেন্ট কোয়ালিটি লেভেল। তাহলে ন্যাচারালি সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন কিছুই না, যে একটা সিচুয়েশন যেখানে বিভিন্ন দামে বিভিন্ন ধরনের দ্রব্য বিক্রি করার একটা টেন্ডেন্সি থাকে মোনোপলিস্টের। এবার আমরা আসি থার্ড ডিগ্রিতে প্রাইস ডিসক্রিমিনেশন। খুবই সোজা জিনিস। থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনে একটা লজিক আছে, ওইটা সর্বপ্রথম আগে আমাদের পিগু এসি পিগু প্রফেসর থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন এসি পিগু সেটাকে বারবার করে দেখায় যে লিভ ইট অর টেক ইট, বা টেক ইট অর লিভ ইট, মানে একে একটা কনসেপ্ট বলা হয় টেক ইট অর লিভ ইট, নিলে নেন নাহলে বাদ দেন, এরকম ব্যাপার একটা। তাহলে থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন বলতে এমন একটি প্রক্রিয়া যেখানে মোনোপলিস্ট তার প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য মার্কেটগুলোকে কিছু সাব মার্কেটে ডিভাইড করে দেয়, এবং সাব মার্কেটে ডিভাইড করার জন্য কি কি প্রয়োজন? ফার্স্ট কন্ডিশন, তার যেন মোনোপলি, তার যেন পাওয়ার থাকতে হবে, মার্কেট পাওয়ার, যেন কনজিউমারদের মধ্যে অ্যাওয়ারনেস না থাকে, গভর্নমেন্ট রেগুলেশন কিছুটা রাখতে হবে, মানে যে গভর্নমেন্ট রেগুলেশন তো থাকবেই, তারপরে আমরা এরকম বলতে পারি ডিফারেন্ট সেটস অফ কনজিউমার গ্রুপ। নেক্সট ইলাস্টিসিটির ওপরে ডিপেন্ড করে, ইলাস্টিসিটি তো সব থেকে বেশি ডিপেন্ড করে থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, তার কারণ এখানে দুটো বা তিনটে আমরা ন্যাচারালি এখানে দুটো সাব মার্কেটে ডিভাইড করে নেব। তাহলে ন্যাচারালি আমরা যদি ইলাস্টিক দিক থেকে দেখি, থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনের ইলাস্টিসিটি দু ধরনের হয়, এক ইন ইলাস্টিক অস্থিতিস্থাপকতা, অর ইলাস্টিক স্থিতিস্থাপকতা। ওকে, ইনইলাস্টিক অর ইলাস্টিক পজিশন। তাহলে ফার্স্ট অফ অল কি জিনিস সেটা জানতে হবে যে থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন হচ্ছে কিছু সাব মার্কেটে ডিভাইড করবে, এবং তার মেন টার্গেট থাকবে যে প্রফিটটা ম্যাক্সিমাইজ করা। যদি মোনোপলি তার একটা ইউনিক প্রোডাক্টকে একটা ফিক্সড লেভেলে বিভিন্ন মার্কেটে বিক্রি করবে, তার ক্ষেত্রে যে প্রফিট আসবে, এবং সেই ইউনিক প্রোডাক্টকে যদি ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট প্রাইসে যদি বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে তার যে কি রেসপেক্টিভ জিনিস আসবে সেটা নিয়ে আমরা আলোচনা এবার করব, বোর্ডে আলো আসতে যত সম্ভব। তাহলে আমরা ইলাস্টিক পার্ট এবং ইনইলাস্টিক পার্ট হিসেবে এবার দেখব। এবং আমি যে কথাটা বলছিলাম যে মোনোপলিস্ট সবসময় প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য সে সাব মার্কেটে ডিভাইড করার চেষ্টা করবে, তার কারণ সাব মার্কেটে ডিভাইড করার চেষ্টা করবে, তার কারণটা আমরা দেখব। এক হচ্ছে ইলাস্টিক আর ইনইলাস্টিক। আমি একটা ছবির মাধ্যমে দেখানো যায় যে কিভাবে সেটা হবে। এখানে আমরা মেজারমেন্ট করছি প্রাইস বা রেভিনিউ যাই বলি না কেন, ওকে, রেভিনিউ অ্যান্ড কস্ট মেজারমেন্ট করি। আমি একটাতেই লিখলাম, ওকে, আমি এটা কিন্তু সেই জিনিসই আছে, এটা তো আছে, নাহলে লিখে নিচ্ছি রেভিনিউ অ্যান্ড কস্ট, রেভিনিউ অ্যান্ড কস্ট, আউটপুট, ওকে। ফার্স্ট আমাদের কি দেখতে হবে? ইনইলাস্টিক। তাই ইনইলাস্টিক কাকে বলে? যা স্টিপার হয় অনেকটা। তাহলে এটা আমার এয়ার,
এটা এ ফার্মের জন্য আমরা লিখি ফার্ম এ, ফার্ম বি, এটা আমার এমআর এ। এবার আমরা একটা ইলাস্টিক করি, এটা হচ্ছে ফার্ম এ, সরি বি, এটা বি, বি ফার্মে, যেহেতু আমরা মার্জিনাল রেভিনিউ আর অ্যাভারেজ রেভিনিউর ব্যাপারে জানি। এবং এক্ষেত্রে যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে এমআর এর সাম। দ্যাটস মিন আমরা কন্ডিশনটা দেখব যে কি হচ্ছে, যে থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনের জন্য দুটো ইকুইলিব্রিয়াম কন্ডিশনস থাকে। একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, আমরা যদি এইভাবে লিখি ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, ফার্স্ট এক নম্বর হচ্ছে খুব ইজি, এমসি ইজ ইকুয়াল টু সাম অফ এমআর, যেটা আমরা এমসি ইজ ইকুয়াল টু এমআর দেখছিলাম, বাট এখানে সাব মার্কেটে যেহেতু ডিভাইড করছে তাই দুটো এমআর কে আমরা যুক্ত করবো। তাহলে ফার্স্ট এমআর কি আছে আমাদের? ইলাস্টিক, এবং তারপরে মার্কেটটা আমাদের কিরকম আছে, মানে ইন ইলাস্টিক। আর একটু বেশি হয়ে গেল, আমরা এটাকে এইভাবে নিতে পারি, এইভাবে থাকলো। তাহলে এই পজিশনে বারবার করে আমাদের এটা জানতে হবে যে এই পজিশনে এটা কি আমাদের সামেশন এমআর, এন্ড সামেশন এমআর মানে কি এম আর এ প্লাস এম আর বি, ক্লিয়ার হচ্ছে? এবং এখানে আমরা একটা মার্জিনাল কস্ট টানছি, মার্জিনাল কস্ট যদি টানি একই লেভেলেই আমরা টানবো, তাহলে বুঝতে পারবো জিনিসটা কি হচ্ছে। এবং মার্জিনাল কস্ট কার্ভটা এর কেন্দ্রবিন্দু দিয়ে চেষ্টা করবে, তার কারণ আমরা যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন দেখেছি সেটা হচ্ছে এমসি ইজ ইকুয়াল টু সামেশন এমআর। আর একটি কন্ডিশন আছে এমসি কার্ভ কাটস এমআর কার্ভ from the below। এটা হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্ট, খুবই ইজি, কিন্তু না বোঝার কিছুই কিন্তু নাই। আমরা নিচের দিক থেকে চেক করি, তাহলে এর প্রাইস কতখানি হচ্ছে? এতখানি। এর প্রাইস এটা একটু নিচে করলে আমাদের মনে হচ্ছে ভালো হতো, এটাকে একটু নিচেই করি, ওকে, নাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। অনেকটা উপরের দিকে নেওয়া হয়েছে। তাহলে এটা আমার এমসি, এমসি কিন্তু আলাদা হবে না, এমসি একই, আর নিচের দিক থেকে সেট করবে, তার মানে এটা এআর বি, এমআর বি, এটা কিউ বি, এটা পিবি, কিউ এ পি এ, আর এখান থেকে যে আউটপুটটা হলো সেটা হচ্ছে কিউ, এটা কি মার্কেট, তাই না? এটা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলা হচ্ছে, যেটা ফার্ম এ আমরা এটাকে আই বলে লিখি, ইন্ডাস্ট্রি ইজ ইকুয়াল টু ফার্ম এ প্লাস ফার্ম বি। দ্যাটস মিন মনোপলির কথা বলা হয়েছে, যেহেতু ওয়ান সেলার, তাহলে ইন্ডাস্ট্রি আর ওয়ান ফার্ম একই জিনিস, বাট ফার্মকে এটা আলাদা আলাদা ফার্ম না, ওরই ফার্ম ওরও আলাদা সাব মার্কেট করে নিচ্ছে নিজেদের মধ্যে, কেন মার্কেট বলতে পারি আমরা এটাকে, ফার্মের না বলি। মার্কেট ওয়ান, মার্কেট টু, বা মার্কেট এ, মার্কেট বি। তাহলে এক্ষেত্রে প্রাইস পি। এই পজিশনে আমাদের এটা দেখানো যাচ্ছে, যদি প্রাইস ইন ইলাস্টিক পার্টে বাড়ানো হয়, যদি প্রাইস ইন ইলাস্টিক পার্টে বাড়ানো হয়, সাপোজ এখানে করানো হলো, প্রাইস যদি খুব বাড়ায় তাহলে আউটপুট খুব বাড়বেও না, ওকে, এবং প্রাইস যদি খুব কমায় তাহলে আউটপুট কিন্তু খুব কমবে না, যার কারণে এটাকে ইলাস্টিক ইন ইলাস্টিক ডিমান্ড কার্ভ বলা হয়, ইন ইলাস্টিক রেভিনিউ কার্ভ। আর এখানে ইলাস্টিক কার্ভের কি হচ্ছে, সেটা আমাদের যদি খুব একটু বাড়িয়ে দেওয়া হয় প্রাইস, তাহলে কোয়ান্টিটি অনেকটা পরিমাণ সেল, যে কোয়ান্টিটি সেলিং শেয়ারটা, সেটা অনেকটা পরিমাণ কমে যাবে, ওকে।
এইগুলোই এবং এটা তো বোঝা যাচ্ছে যেহেতু এটা মার্কেট কন্ডিশন, তাহলে এটা তার ফার্স্ট পার্টটা ইনইলাস্টিক অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে ইলাস্টিক পোর্শন, যাকে আমরা সামেশন এমআর হিসেবে করা হয়েছে। এবং এই কিউটাই, এই যে কিউ অ্যামাউন্ট, এই কিউ অ্যামাউন্টটাই হচ্ছে কিউ এ প্লাস কিউ বি। ওকে, বোঝা যাচ্ছে কথাটা? এইটা হচ্ছে আমাদের থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনের কিছু চিত্র। তাহলে আমরা এইভাবেই যদি আলোচনা করি যে তাহলে এর যে মার্কেট শেয়ার কোথায়, মার্কেট শেয়ারটা কিভাবে হয়। মার্কেট শেয়ারটা তাদের একটা কন্ডিশনে বেশিরভাগ করা হয়, সেটা হচ্ছে এক এমআর এ ইজ ইকুয়াল টু এমআর বি, মানে মার্কেট এ বা ফার্ম এ যাই বলে না কেন, ইজ ইকুয়াল টু এমআর বি ইকুয়াল টু সাম অফ সাম অফ এমআর ইজ ইকুয়াল টু এমসি। এটা হচ্ছে মার্কেট শেয়ারের যে conditions, how much the monopolist has the share যেটা থাকবে তাদের, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনস। ওকে, এবং আমরা যেটা কন্ডিশনস আমরা দেখেছি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনস যেটা দেখেছি সেটা কি, হাউ মাচ টু প্রডিউস দ্য মোনোপলিস্ট দ্য কোয়ান্টিটি লেভেল, বা হাউ মাচ দ্য মোনোপলিস্ট আউটপুট প্রডিউসড। তাহলে সেক্ষেত্রে আমরা দুটো দেখেছি, একটা এমসি ইজ ইকুয়াল টু সাম অফ এমআর অ্যান্ড এমসি কার্ভ কাটস এমআর কার্ভ ফ্রম দ্য বিলো, এই দুটো কনসেপ্ট। এবং এখানে একটা কনসেপ্ট আমরা পেলাম, সাপোজ এরকম পজিশন আমরা দেখি যে ফার্ম এ এবং ফার্ম বি, ফার্ম এ তে ফার্ম এর রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ যদি আমরা ধরি, বাট রেভিনিউ যদি আমরা ধরি, রেভিনিউ সাপোজ এখানে 6 আর এখানে 10, তাহলে এক্ষেত্রে মার্কেট কি করবে, এক্ষেত্রে মনোপলি এই মার্কেটের যে সাপ্লাই সেটাকে কমানোর চেষ্টা করবে, তার কারণ এখানে বিক্রি বেশি হচ্ছে, সে দাম পাচ্ছে, আর এখানে তার কম বিক্রি হচ্ছে, সেজন্য এখানে সাপ্লাই বাড়ানোর চেষ্টা করবে। এবং যদি সাপ্লাই বাড়ায় তাহলে প্রাইসও বাড়বে, প্রাইস কমবে, এখানে সাপ্লাই বেড়ে যাচ্ছে, আর এখানে কিন্তু প্রাইস বাড়বে। ফলে এই যে রেভিনিউটা সেটা কমে যদি হয়ে যায় 8, এবং এর প্রাইসটা কমে সেই কতটুকু কমেছে 2 অ্যামাউন্ট, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য, আর এখানে সেই 2টা যোগ হবে, থাকবে এখানে। এইভাবে একটা মোনোপলিস্ট তার বিভিন্ন মার্কেটগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে। ওকে, এইগুলোই ছিল। এবং আমরা লাস্ট পজিশনে যেটা দেখতে পারি যেটা হচ্ছে এর কন্ডিশনসটা কি, এর থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন করার যে লিমিটেশন বলতে পারি, যে এই জিনিসগুলো আমাদের কি কি দরকার, মানে সীমাবদ্ধতা বলতে পারি, বা এর মেন ফিচার্স বলতে পারি। তো এই মেন ফিচার্সগুলো কি কি, মেন ফিচার্স হচ্ছে এর প্রথম টার্গেটই হচ্ছে সাবমার্কেটে ডিভাইড করা। ওকে, সাবমার্কেটে ডিভাইড করার আগে নিজে চেক করে নেয় যে আমার সেই ইউনিক কমোডিটিকে আমি ফিক্সড পরিমাণ রাখলে যে প্রাইস পাচ্ছিলাম, ফিক্সড প্রাইসে যে প্রফিট পাচ্ছি, সেই প্রফিটটা যদি সাবমার্কেট ডিভাইড করার পর সেই ধরনের প্রফিটই পাই, তাহলে সে সাবমার্কেট করার চেষ্টা করবে না। যদি বেশি পায় সাবমার্কেটে তাহলে সে প্রাইস ডিসক্রিমিনেশন করার চেষ্টা করুন। কিন্তু ন্যাচারালি আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, যেটা জেনারেল কেস ছিল প্রাইস ডিসক্রিমিনেশনে, সে কেসে আমরা আলোচনা করেছি যে দুটো একসঙ্গে করলে কি হবে। তখন আমরা দেখাতে পেরেছি যদি প্রাইস ডিসক্রিমিনেশন যদি না করে, মানে ফিক্সড লেভেলেই হয়, একটা কোনো মানে মার্কেটে বিভিন্ন দাম নাই, তাহলে সেক্ষেত্রে অনেকটা পরিমাণ লসের সম্ভাবনা হচ্ছে। এর জন্য ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট প্রাইস চার্জ করবে টু দ্য ডিফারেন্ট বায়ার। মোনোপলিস্ট এইভাবে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করে, এবং ইলাস্টিক পার্টে সে বেশি করে দাম বাড়ানোর চেষ্টা করবে। তার কারণ বেশি করে দাম বাড়াতে গেলেও তার কিন্তু যে কোয়ান্টিটি সোল্ড সেটার পরিমাণ খুব একটা হেরফের হবে না, খুব একটা কমবে না। কিন্তু ইনইলাস্টিক পার্টে সে দামটা কমানোর চেষ্টা করবে, তার ফলে সে কি করবে, বেশি করে কোয়ান্টিটি সোল্ড সেল করতে পারবে। এইভাবে
মোনোপলিস্ট থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনকে অ্যাডজাস্টমেন্ট করে সাব মার্কেটের মধ্যে। এবং যেটা আমরা সিনিয়র সিটিজেন্সদের ব্যাপারে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সিনিয়র সিটিজেন্স এবং জেনারেল সিটিজেন্সদের মধ্যে ইলাস্টিক এবং ইলাস্টিক ডিমান্ড কার্ভের যে কম্বিনেশন ছিল, সেখানে আমরা দেখাতে পেরেছি যে থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন কেমনভাবে হয়। নেক্সট আমরা যদি এর মেন ফিচার্সগুলো বলি, তাহলে 1 নম্বর মেন ফিচার্স হচ্ছে মোনোপলিস্ট হ্যাজ টু ট্রাই দ্য, কি ট্রাই করে সবসময়? প্রফিট ম্যাক্সিমাইজ করা, প্রফিট ম্যাক্সিমাইজ করা, প্রফিট ম্যাক্সিমাইজেস, ওকে, ইন ইলাস্টিক বা অ্যাট ডিফারেন্ট সাব মার্কেট, সাব মার্কেট। 2 নম্বর প্রফিট তো ম্যাক্সিমাইজ করো। 2 নম্বরে আমাদের কি আসছে? 2 নম্বর হচ্ছে যে ইন ইলাস্টিক ডিমান্ড কার্ভও আমাদের দেখাতে হবে, অবশ্যই থাকবে ন্যাচারালি monopolist has the inelastic revenue curve বা ডিমান্ড কার্ভ, যাই বলি না কেন একই কথা, রেভিনিউ কার্ভ। এবং 3 নম্বর কি? ন্যাচারালি মোনোপলিস্ট হ্যাভ দ্য ইলাস্টিক রেভিনিউ কার্ভ। তবে সে কিন্তু মার্কেটকে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, দুটো মার্কেটকে, একটা রেভিনিউ কার্ভের একটা ইলাস্টিক পার্ট হিসেবে এবং আর একটি ইনইলাস্টিক পার্ট হিসেবে। যদি দুটোই ইলাস্টিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো সে দাম পুরোটা কমানোর চেষ্টা করবে, তাহলে বেশি করে কোয়ান্টিটি সোল্ড করতে পারবে। যদি ইনইলাস্টিক হয়, ন্যাচারালি দুটো মার্কেট কিন্তু ইনইলাস্টিক চুজ করবে না, ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ। সে এটাই ভেবে নিয়ে এগোবে যে তার ডিমান্ড কার্ভ যেটা রেভিনিউ কার্ভ আছে যে সাব মার্কেটগুলো, তার মধ্যে ইলাস্টিক পোর্শনটা যেন থাকে, তার কারণে সে প্রফিটটা কিন্তু ম্যাক্সিমাইজ করার চান্স থাকবে। ওকে, তো ন্যাচারালি এইগুলোই ছিল মেন ফিচার্স, এগুলো আমরা ফিচার্স হিসেবেও ধরতে পারি থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনের জন্য। ওকে, এটুকুই সাফিসিয়েন্ট। আর আগের ভিডিওগুলো নিয়ে আলোচনা হয়েছে প্রাইস ডিসক্রিমিনেশন নিয়ে অনেক, যেহেতু এটা নিয়ে। আর থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনের সাথে একটা রিলেটেড পার্ট আছে, সেটা হচ্ছে পিক লোড প্রাইসিং, এবং ওটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।